ঢাকা বলতে আমাদের চোখে কি ভাসে? ব্যস্ত রাস্তা, কোলাহল, বড় বড় দালান, তাই না? কিন্তু এই শহরের কিন্তু আরেকটা পরিচয় আছে। এর প্রত্যেকটা গলি, প্রত্যেকটা পুরনো ইটের ভাঁজে লুকিয়ে আছে এক একটা গল্প। আমরা ঢাকার যে ইতিহাসটা জানি, শহরটা তার চেয়ে অনেক অনেক বেশি পুরনো। চলুন আজ সেই গভীর ইতিহাসের পাতাগুলোই একটু উল্টে দেখা যাক। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় ঢাকার বয়স কত, সবাই কি বলবে? 400 বছর, তাই তো? কারণ আমরা সবাই জানি মোগলরা 1610 সালে ঢাকাকে রাজধানী করেছিল। কিন্তু এই ধারণাটা কি আসলেই ঠিক? ঢাকার সত্যিকারের বয়স কত হতে পারে, কখনো কি ভেবেছি আমরা? বিশ্বাস করতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণা যা বলছে তাতে ঢাকার বয়স প্রায় 2500 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে মাটি খুঁড়ে এমন কিছু জিনিস পাওয়া গেছে যা এই শহরের পুরো ইতিহাসটাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ব্যাপারটা হলো, মুঘল আমল ঢাকার জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে মানুষের বসতি ছিল তারও হাজার হাজার বছর আগে। প্রত্নতত্ত্ববিদরা এখানে এমন কিছু মাটির পাত্রের টুকরো খুঁজে পেয়েছেন যেগুলো দেখতে হুবহু মহাস্থানগড়ার ওয়ারি বটেশ্বরের মতো প্রাচীন জায়গার নিদর্শনের মতো। তার মানে হতে পারে প্রাচীন সিল্ক রুটের সাথেও ঢাকার একটা যোগাযোগ ছিল। ভাবা যায় তো, পরের বার কেউ 400 বছরের পুরনো ঢাকার কথা বললে আসল গল্পটা কিন্তু তাদের বলা যাবে। এবার চলুন সেই সময়ে ফিরে যাই যে সময়টা ঢাকাকে আজকের চেহারার ভিত্তি দিয়েছিল, মানে মুঘল আমলে। যখন ঢাকাকে সুবে বাংলার রাজধানী করা হলো, তখন থেকেই আসলে ঢাকার এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। ঠিক তাই, 1610 সাল সুবেদার ইসলাম খান চিশতি ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন, আর সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে এর নাম রাখলেন জাহাঙ্গীরনগর। একবার ভাবুন তো, ওই সময়টাতে ঢাকার গুরুত্ব কতটা বেড়ে গিয়েছিল। মোগলদের আগমনে শুধু শহরের নামই বদলায়নি, এর ভাগ্যও বদলে গিয়েছিল। প্রশাসন, সংস্কৃতি আর বাণিজ্যের এক জমজমাট কেন্দ্র হয়ে উঠেছিল এই নগরী। তবে রাজধানী হিসেবে ঢাকার এই সম্মানটা কিন্তু সবসময় এক রকম ছিল না। এর গুরুত্ব সময় সময়ে ওঠানামা করেছে। যেমন ধরুন, 1650 সালে শাহ সুজা রাজধানী আবার রাজমহলে নিয়ে যান, কিন্তু ঠিক 10 বছর পর 1660 সালে মীর জুমলা ঢাকাকে সেই মর্যাদা ফিরিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত 1717 সালে রাজধানী মুর্শিদাবাদে চলে যাওয়ায় ঢাকার সেই গৌরব কিছুটা হলেও কমে আসে। মোঘল আমলের স্থাপত্যের কথা উঠলে যে নামটা সবার আগে মাথায় আসে সেটা হলো লালবাগ কেল্লা। কিন্তু মজার ব্যাপার হলো, এটি একটি অসমাপ্ত দুর্গ, আর এর পেছনে লুকিয়ে আছে ভীষণ করুণ একটা গল্প। আসলে যুবরাজ মোহাম্মদ আজম যখন এর কাজ শুরু করেন, তখন হয়তো একটা বিশাল রাজকীয় দুর্গের স্বপ্নই দেখেছিলেন। তারপরে দায়িত্বে আসেন সুবেদার শায়েস্তা খান, কিন্তু তার প্রিয় কন্যা পরী বিবির অকাল মৃত্যু সবকিছু বদলে দেয়। মেয়ের মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েন যে দুর্গটাকেই একটা অশুভ স্থাপনা ভাবতে শুরু করেন, আর সাথে সাথে এর নির্মাণ কাজ চিরদিনের জন্য বন্ধ করে দেন। ভালোবাসা আর হারানোর এই গল্পটা যেন কেল্লার প্রতিটা ইটের সাথে আজও মিশে আছে। ঢাকার ইতিহাস কিন্তু শুধু ইট পাথরের স্থাপত্যে আটকে নেই। এর ইতিহাস বোনা আছে কাপড়ের ভাঁজে ভাঁজে, সুতোর কারুকার্যে। আর সেই সুতোর বুননেই লুকিয়ে আছে ঢাকার আর এক কিংবদন্তি, জামদানি। জামদানি শব্দটা এসেছে পার্সি ভাষা থেকে। জাম মানে কাপড়, আর দানি মানে পাত্র। ঢাকার খুব কাছেই সোনারগাঁও ছিল এর উৎপত্তিস্থল। বহু শতাব্দী ধরে এই সূক্ষ্ম মসলিন কাপড় তার অসাধারণ কারুকার্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। জামদানির আসল সৌন্দর্যটা কি জানেন? এর সূক্ষ্ম কারুকাজ। তাঁতিরা তাদের দক্ষ হাতে জ্যামিতিক বা ফুলের নকশাগুলো এমনভাবে ফুটিয়ে তোলেন যা দেখে অবাক না হয়ে পারা যায় না। আর এই পুরো কাজটাই কিন্তু হাতে করা হয়। একটা সাধারণ শাড়ি বুনতেও তাদের সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসও লেগে যায়। মুঘল সম্রাটদের সময় এই শিল্প তার স্বর্ণযুগে পৌঁছেছিল। এই শিল্পের গুরুত্ব যে কতটা তা বোঝা যায় যখন 2013 সালে ইউনেস্কো একে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দেয়। মানে এটা শুধু একটা কাপড় না, এটা একটা জীবন্ত শিল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পরিচয় বহন করে চলেছে। স্থাপত্য আর বস্ত্রের পর চলুন এবার ঢাকার ইতিহাসের আরও গভীরে যাওয়া যাক, এর স্বাদের জগতে। কারণ ঢাকার খাবার মানে শুধু পেট ভরানো নয়, এর প্রতিটা কামড়ে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো ঐতিহ্য। পুরান ঢাকার অলিগলিতে কান পাতলে দুটো খাবারের নাম শোনা যায়, বাকরখানি আর কাচ্চি বিরিয়ানি। একদিকে বাকরখানি প্রায় 250 বছর ধরে সকাল বিকেলের চায়ের আড্ডার সঙ্গী, আর অন্যদিকে কাচ্চি বিরিয়ানি
মুঘলদের হাত ধরে মধ্য এশিয়া থেকে আসা এক রাজকীয় খাবার। দুটো হয়তো একেবারে দুই মেরুর, কিন্তু দুটোই যেন ঢাকার আত্মার অংশ হয়ে গেছে। বাকের খানের নামের পিছনেও কিন্তু একটা গল্প আছে। শোনা যায় জমিদার আগা বাকের খানের সাথে খনি বেগম নামে এক নর্তকীর গভীর প্রেম ছিল। তাদের সেই অমর প্রেম কাহিনীকে মনে রাখতেই নাকি এই বিশেষ রুটির নাম রাখা হয়েছিল বাকের খনি, যা সময়ের সাথে সাথে বাকের খানি নামে পরিচিত হয়ে ওঠে। পুরান ঢাকার এক বাকরখানি ব্যবসায়ী তাদের এই কাজকে বলেছিলেন এটা একটা খানদানি ব্যবসা। কথাটা খুব সাধারণ শোনালেও এর অর্থ কিন্তু অনেক গভীর, কারণ এটা তাদের কাছে শুধু একটা ব্যবসা না, এটা তাদের বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্য আর গর্বের প্রতীক। তো এতক্ষণ আমরা ঢাকার অতীতের পাতা উল্টে দেখলাম, কিন্তু আজকের এই কোলাহলপূর্ণ সময়ে এই ঐতিহ্যগুলো কোথায় দাঁড়িয়ে আছে? অতীত আর বর্তমানের মেলবন্ধনটা আসলে কেমন? এটা কিন্তু এখন একটা বেশ বড় প্রশ্ন। অনেক পাকড়খানি কারিগর চান না তাদের ছেলেমেয়েরা এই কষ্টকর পেশায় আসুক। আবার নতুন প্রজন্মের কাছেও পিৎজা বার্গারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাহলে কি এই শত শত বছরের ঐতিহ্যগুলো একসময় ধীরে ধীরে হারিয়ে যাবে? ঢাকার প্রতিটি কোণায়, প্রতিটি রাস্তায় এখনও ইতিহাস জীবন্ত হয়ে আছে। লালবাগ কেল্লার অসমাপ্ত দেয়াল, জামদানির সূক্ষ্ম বুনন কিংবা বাকরখানির ঘ্রাণ, সবাই তাদের নিজের গল্প বলছে। প্রশ্নটা শুধু একটাই, এই হাজারো কোলাহলের মাঝে আমরা কি সেই ইতিহাস শোনার জন্য একটু থামছি, নাকি শোনার চেষ্টা করছি?